একি অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে, ঝলমল করে লাবণী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাপো জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল। একি অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে, ঝলমল করে লাবণী। হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে, ঝলমল করে লাবণী। হেরিনু পল্লী জননী। 1757 সালের 23শে জুন। এমনি সবুজ ছায়া মায়ের মমতায় ঘেরা বাংলার আকাশের সূর্য অস্তমিত হয় পলাশীর প্রান্তরের আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে। এ অস্তমিত বাংলার অন্ধকারাচ্ছন্ন আকাশ মাটি ও মানুষের পরাধীনতার গ্লানিকে মুছে দিতে প্রতিবাদী হয়ে উঠেছিল 47, 52, 56 ও 71 সালে। কিন্তু না, এ বাংলার সত্যিকারের স্বাধীনতার পতাকা নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি 1971 সালের পূর্বে। প্রতিবারই বাঙালি জাতি স্বাধীনতা নামের শব্দটিকে উপভোগ না করে হয়েছে নিপীড়িত ও শোষিত। 1971 সালের 7ই মার্চ বিশ্বের মানচিত্রে লক্ষ জনতার প্রতিবাদের ভাষায় জাতির জনক বঙ্গবন্ধু জানিয়ে দিলেন বাংলার স্বাধীনতার চরমপত্রটি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। দেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষ প্রস্তুত রইল স্বাধীনতার জন্য চরম বিসর্জন দিতে। বাংলার এই স্বাধিকারের লাল সবুজ পতাকাটি বুকের মাঝে ধারণ করে নিল নিজের মানচিত্র হিসেবে। কিন্তু লক্ষ জনতার এই প্রতিবাদকে স্তব্ধ করে দিতে পাকিস্তান বাহিনী 25শে মার্চ যে রক্তখেলায় মেতে ওঠে, তাতে অবাক বিস্ময়ে বাঘ বিমূঢ় হয়ে পড়ে সমগ্র বাঙালি সহ সারা বিশ্বের মানবতাবাদী মানুষেরা। তারপর 26শে মার্চ জাতি নিজেদের প্রাণের বিনিময়ে বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিজেদের শক্তি ও সাহস হিসেবে সাথে নিয়ে যুদ্ধ শুরু করে সশস্ত্র পাক বাহিনীর সাথে। যুদ্ধের দামামার সাথে সাথে দেশের সংগ্রামী জনতার প্রাণের নেতা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তান নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরেও পাক বাহিনী দমাতে পারেনি বাংলার দামাল ছেলেদের। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার পূর্ব নির্দেশ মোতাবেক জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, AHM কামরুজ্জামান সংগ্রামী বাংলার হাল ধরে একটি স্বাধীন সরকার গঠনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেন। 10 এপ্রিল রাত 9:30টায় কলকাতা রেডিও থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ঘোষণাপত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী সরকার গঠনের ঘোষণা প্রচারিত হয়। আমি বাংলাদেশের উপরাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম
স্বাধীনতার ঘোষণাপত্র প্রদত্ত ক্ষমতা বলে 1971 সালের 10ই এপ্রিল তারিখে এ আদেশ জারি করছি যে 1971 সালের 25শে মার্চ পর্যন্ত বাংলাদেশের যে সকল আইন চালু ছিল তা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে একইভাবে চালু থাকবে। তবে প্রয়োজনীয় সংশোধনী সার্বভৌম স্বাধীন বাংলাদেশ গঠনের জন্য করা যাবে। এই রাষ্ট্র গঠন বাংলাদেশের জনসাধারণের ইচ্ছায় হয়েছে। এক্ষণে সকল সরকারি, সামরিক, বেসামরিক, বিচার বিভাগীয় এবং কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারী যারা বাংলাদেশের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেছেন, তারা এতদিন পর্যন্ত নিয়োগ বিধির আওতায় যে যে শর্তে কাজে বহাল ছিলেন, সেই একই শর্তে তারা চাকুরিতে বহাল থাকবেন। বাংলাদেশের সীমানায় অবস্থিত সকল জেলা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং সকল কূটনৈতিক প্রতিনিধি যারা অন্যত্র অবস্থান করছেন, তারা সকল সরকারি কর্মচারীকে স্ব স্ব এলাকায় আনুগত্যের শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। এই আদেশ 1971 সালের 26শে মার্চ থেকে কার্যকর করা হয়েছে বলে গণ্য করতে হবে। আর সেই সাথে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে অভিবাদন জানিয়ে কোটি কোটি বাঙালি জনতা সমবেত সুরে গেয়ে ওঠে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারপর অত্যন্ত গোপনীয়তার সাথে 17ই এপ্রিল পলাশের আম্রকাননের অদূরে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে অস্থায়ী প্রবাসী সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির কাজ শুরু করে দেয়। বৈদ্যনাথতলাকে পরবর্তীতে নামকরণ করা হয় মুজিবনগর এবং এ সরকারকে মুজিবনগর সরকার উপাধিতে ভূষিত করা হয়। আমরা এখানে দাঁড়িয়ে আছি 1971-এর স্বাধীনতা যুদ্ধের যে সরকার গঠন হয় 10ই এপ্রিল, সেই সরকারের মন্ত্রিপরিষদ বর্গ শপথ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। 16ই এপ্রিল থেকে এই অঞ্চলে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, বিষয়টা রাষ্ট্র হয়। স্থানীয় লোকজন এবং স্থানীয় প্রশাসন এবং তৎকালীন নেতৃবৃন্দ তারা সবাই এখানে শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য মঞ্চ তৈরি করেন এবং এই মঞ্চ তৈরি, গার্ড অফ অনার, এ সমস্ত বিষয়গুলোতে তৎকালীন 12 জন আনসার অংশ নিয়েছিলেন। শপথ অনুষ্ঠান হওয়ার পরে এখানে মার্চ পাস্ট করা হয়। এই ঠিক কুষ্টিয়া পতনের পর আমাকে বলা হলো ইন্ডিয়ান সাইড থেকে যে তুমি আসো, কিছু অস্ত্রশস্ত্র গোলাবারুদ দিবে, কিছু আলাপ হবে। ওই সময় কাকতলীয়ভাবে আমি চুয়াডাঙ্গায় মেজর ওসমানের একটা হেডকোয়ার্টার হয়েছিল, ওইখানে যখন অপেক্ষা করতেছে আমাকে খবর দিল যে মাহবুব উদ্দিন আহমদ, যিনি ঝিনাইদের এসডিপিও ছিলেন, উনি গাড়ি নিয়ে আসছেন, আমার সাথে কথা বলতেছেন বাইরে যাওয়ার পরে আমাকে কথা বলার পরে যেটা বলা হলো, গাড়ির ভিতরে 2 জন আগন্তুক, আমি তাদেরকে চিনি না। একজন হলেন তাজউদ্দিন সাহেব, একজন ব্যারিস্টার আমিরুল ইসলাম। ওনারা গাড়ির মধ্যে ছিলেন এবং এই লুঙ্গি পরে সাধারণভাবে ছিলেন। তখন ওনারা বললেন যে এরকম, আমি বললাম যে ওনারা বললেন যে ওনারা ভারতে ক্রস করে যেতে চান। তাই আমি বললাম যে আমি তো যাচ্ছি আজকে, সেটা আপনি আমাদের সাথে চলুন। আমরা 2টো গাড়িতে করে রওনা দিলাম। দিয়ে যতদূর মনে পড়ে চেংখালি চেকপোস্ট বলে একটা চেকপোস্ট আছে, অ্যাবান্ডেন্ট চেকপোস্ট, ওইখানে ওনাদেরকে রেখে, গাড়িতে রেখে আমি আর মাহবুব গেলাম সন্ধ্যার দিকে, প্রায় সন্ধ্যা বলবো না, রাত হয়ে আসতেছে। তো যে তখন গোলক মজুমদার বিএসএফের ডিজি আর করেন চক্রবর্তী আমাদের বলেন যে তোমরা যেসব আন্দোলন করতেছো, সশস্ত্র সংগ্রাম, মুক্তাঞ্চল, তোমাদের রাজনৈতিক নেতা কোথায়, বড় মাপের রাজনৈতিক নেতা? তখন আমি বললাম যে দেখেন এরকম তাজউদ্দিন সাহেব এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম আমাদের সাথে আছে, লোক কোথায়? বলে পিছনে গাড়ি থেকে এসছে। তারা তখন অনেক সাইডে বলে নিয়ে আসে। তো ওনাদেরকে নিয়ে গেলাম, একটু খাওয়া দাওয়া হলো, বললো যে ওনাদের জন্য কলকাতা হয়ে একটা প্লেন ওয়েট করতেছে, নিয়ে যাবে দিল্লি। আমরা যখন কলকাতার সাথে টেলিফোন লাইন এস্টাবলিশ করতাম, তাজউদ্দিন সাহেব আমাকে টেলিফোনে যোগাযোগ করতেন। এই তাজউদ্দিন সাহেব ফোন করলে আমি বলতাম যে স্যার এরকম একটা গভর্নমেন্টের দরকার, আপনারা তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট ফর্ম করেন, না হলে বলে এটা চিন্তা হচ্ছে, আপনি নিশ্চিন্ত থাকেন। একটা স্থানের প্রয়োজন ছিল সরকার গঠনের জন্য, এবং
আমরাও তাজউদ্দিন সাহেবকে বারবার বলতেছিলাম, উনিও আবার সেই ইঙ্গিতে বুঝতেছিলাম যে আমাদের এলাকায় হতে পারে, কিন্তু আমাদের মুক্তাঞ্চল আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছিল। এই সময় কর্নেল চক্রবর্তী আমাকে প্রথম ইঙ্গিত পেলাম যে আমাদের এখানে হতে পারে। উনি বিএসএফের লেফটেন্যান্ট কর্নেল চক্রবর্তী বললেন যে এরকম খবর দিলেন যে তোমাদের এখানে একটা সরকার গঠনের সম্ভাবনা আছে, তো একটা লোকেশন ঠিক করা যেটা বর্ডারের কাছে হবে, সীমান্তের কাছে হবে এবং সীমান্ত দিয়ে আসা যাওয়া করা সম্ভব হবে, প্লাস একটা নিরাপদ জায়গা হতো। তো এই কর্নেল চক্রবর্তী ওই এলাকার কথা বলেন, বৈদ্যনাথ তলার কথা। তো ওই বৈদ্যনাথ তলার ওই এলাকাটা একটা বড় আমবাগান, যে সিকিওর জায়গা, আসা যায়, যে যদি পাকিস্তান আর্মি এদিক দিয়ে আক্রমণও করতে আসে তাহলে তাতে আসতে অন্তত মেহেরপুর থেকে, তখন রাস্তাঘাট খারাপ ছিল, অন্তত ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তো আমরা আমাদের যারা ছিল আনসাররা তাদেরকে বললাম যে তোমরা এরকম একটা ঘটনা কালকে ঘটতে পারে, তোমরা কেউ আসে যদি ওদিক থেকে, কেন ওরা বর্ডার গার্ড দেওয়ার কথা, তোমরা অ্যালাউ করো। এই 10টার দিকে হয়তো ঠিক বলি, একটা বড় মোটর কিনে অনেক জার্নালিস্ট সহ ওনারা আসলেন। ফাংশনটা খুব বেশি লম্বা ছিল না। ইউসুফ আলী সাহেব ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পাঠ করলেন, শপথ গ্রহণ হলো, বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে এবং অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম সাহেব, প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, অন্যান্য মন্ত্রিসভার সদস্য। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যে মেজর ওসমান আসার কথা ছিল গার্ড অফ অনার দেওয়ার জন্য, কিন্তু উনি তখনও আসতে পারতেছেন না, পথে কোনো কারণে আটকা পড়ছেন। এবং তখন আমরা দেখলাম যে এই সময় তো আমাদের হাতে স্বল্প। তারা বললাম যে এক কাজ করো, তুমি এখানকার যারা আনসার টানসার এদেরকে দিয়ে কোনো মতে যদি, আমার যেহেতু পুলিশে ছিল সে গার্ড অফ অনার দেওয়া যায়, তো এরাই তখন গার্ড অফ অনার দিল। এখান থেকে কিন্তু পলাশি বেশি দূরে না, অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ হয়তো 1-1.5 মাইল হবে এরকম বেশি। এই পলাশিতেই কিন্তু আমাদের মানে সমকালীন মডার্ন হিস্ট্রিতে যদি বলা যায় আমাদের স্বাধীনতা আমরা হারিয়েছি। তো সেজন্য একটা আনন্দ ছিল যে এই পলাশির পাশেই আমরা আমাদের স্বাধীনতা বা সরকার পুনরুদ্ধার। 1000 বছরেরও বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ড নিয়ে একটা সরকার কোনদিন ছিল না, বোধহয় ইতিহাসেও ছিল না। সুতরাং প্রথম ইতিহাসে বাঙালি জাতি প্রথমবারের মতো তাদের প্রথম সরকার পেয়েছে। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, তিতুমির শাখা সিরাজ সন্তান এই বাংলাদেশে, ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সন্তান এই বাংলাদেশে, তিতুমির শাখা সিরাজ সন্তান এই বাংলাদেশে, ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সন্তান এই বাংলাদেশে। এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর, মুজিবর সে যে মুজিবর, জয় বাংলা বলতে ভাই। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, নেক্সট জেনারেশনকে জানতে হবে যে মুজিবনগর সরকার তো এখন একটা ঐতিহাসিক দায়িত্ব নিয়েছে। আমার ওই 26 মার্চ পর্যন্ত তো একটা আনচ্যালেঞ্জড আমার এক লিডার ছিল বঙ্গবন্ধু, ওনার নামে এখন
স্বাধীনতা অ্যানাউন্স হলো। আর ওনার একটা গ্লোবাল একটা পার্সোনালিটি ছিল। আমার সকল যেসব ক্যাম্পেইন করেছি, আমার একটা অ্যাসেট ছিল কি যেই আন্দোলন ও সরকারের পক্ষে ক্যাম্পেইন চলছে, ইট ওয়াজ এ ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, যাদের ক্ষমতার কোনো চ্যালেঞ্জ ছিল না। আর যে লিডার ছিল, হি হ্যাড বাই 26th of March বিকাম এ গ্লোবাল পার্সোনালিটি। এইটা আমার একটা অভিজ্ঞতা কি আমি হয়তো নিউ ইয়র্কে একটা ট্যাক্সির উঠবো, না আমি রোমের একটা ওয়েটারের সঙ্গে একটা কথা বলবো এখানে, যখন শুনেছে কি আমি এখন বাঙালি, তো সবই মনে করছে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ, ইউ আর ফ্রম দেয়ার, হ্যাঁ উই আর উইথ ইউ। তো এইটা আমার একটা পরিচয় ছিল ওনার পার্সোনালিটি এর পিছনে, উইচ ওয়াজ এ গ্রেট অ্যাসেট, বিকজ অনেক যখন লিবারেশন যুদ্ধ চলে তো লিডারশিপ ডিভাইডেড হয়, পিপল ডু নট নো, সবই মনে করে কি এখন একটা বিদ্রোহী, হু ইজ দ্য লিডার, হু ইজ নট। বাট আমার একটা সুযোগ ছিল, উই হ্যাড অ্যান আনচ্যালেঞ্জ লিডার অ্যান্ড দ্যাট বিকেম আওয়ার ব্র্যান্ড, which was enormously helpful during the liberation campaign. 9 months একটা সরকার ছিল, ওর যে সরকারের কোনো অভিজ্ঞতা ছিল না, ইতিহাস ছিল of how to run any government, let alone a liberation government operating in another country. তো একটা খুব ট্রিকি ব্যাপার ছিল এখানে টু সেট আপ সাচ এ গভর্নমেন্ট, তারপর টু ওভারসি এ ফুল স্কেল লিবারেশন ওয়ার, তারপর ওনার যে সমস্ত রেফিউজি ছিল টু ডিল উইথ দেম, তারপর ইন্ডিয়ান সরকারের সঙ্গে উইচ ওয়াজ দ্য হোস্ট গভর্নমেন্ট বাট উইচ ওয়াজ ইন এ পিকুলিয়ার রিলেশনশিপ উইথ দ্য গভর্নমেন্ট, which they were a full scale government. This was a, you may say, a বিদ্রোহী সরকার। ওনার সঙ্গে কেমন করে একটা সম্পর্ক রাখতে হবে, which will assert the independence and dignity of a new government, এইসব দায়িত্ব ছিল। তো এটা আমি মনে করছি কি আমার সৌভাগ্য হলো এখানে দ্যাট তাজউদ্দিন সাহেব যখন, he was the general secretary of the party, but to have him as prime minister at that time, আমার অনেক সৌভাগ্য, because he was a intellectually brilliant man. ওনার ইন্টেগ্রিটি এর তো একটু অসাধারণ একটা ইন্টেগ্রিটি ছিল, দেশপ্রেমিক একজন যে ছিলেন, এইটা এখন একটা এক্সেপশনাল। অ্যান্ড তারপর ওনার সহকর্মী ছিলেন হু হ্যাড দ্য ফুল কনফিডেন্স অফ দ্য লিডার্স অ্যান্ড হু আর দি রেকগনাইজড সিনিয়র লিডার্স অফ দ্য পার্টি। ওনার মধ্যে একজন turned out unfortunately to be a person who did not believe in the independence of Bangladesh and wanted to come to an accommodation, and শেষে তারপর উনি এখন বঙ্গবন্ধু এর হত্যার সঙ্গে উনি একটু যুক্ত হয়ে গেলেন এখানে। বাট ওই সময় তো we did not know this in those days, but fortunately তারপর তাজউদ্দিন সাহেব was there and he was managing very complex forces ওই সময়। একজন স্টুডেন্ট লিডার ছিলেন, আর এক সাইড এখন যেই ওয়ারিয়ার্স ছিলেন, এক সাইডে সৈনিক ছিলেন হু হ্যাড জয়েন দি লিবারেশন স্ট্রাগল। একটা সবইকে তো একটা মনে রাখতে হবে that in very few liberation struggles has the army of the ruling government at that time ever revolted and joined the liberation struggle. আমার as I said, history এর আমি ছাত্র নাই, but আমি যত কিছু জানি, this is the only occasion in which the army joined the liberation struggle. And এইটা একটা ফ্যাক্টর ছিল এখানে। তারপর all the people who are being trained up, তারপর নানা রকম political forces কে ম্যানেজ করবার, to manage the Mujibnagar government and the movement was a very difficult task. আমরা যদি এই মুজিবনগর সরকারকে বিশ্লেষণ করি, তবে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের নানা দিকের সত্যিকারের মূল্যায়ন করা সম্ভব হবে এবং আগামী প্রজন্ম জানবে বাঙালি জাতির প্রথম সরকার মুজিবনগর সরকারের প্রকৃত ইতিহাস। 1 মার্চের
যে পূর্বাণী হোটেলে আমাদের পার্লামেন্টারি পার্টির যে সভা হয়, যে সভাতে ৩রা মার্চের নির্ধারিত অধিবেশনকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার আমরা প্রতিবাদ জানাই এবং সেই সাথে পরিবর্তিত অবস্থাতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে আমরা সার্বিক ক্ষমতা অর্পণ করি, যে আমাদের পার্লামেন্টারি পার্টির যে পক্ষ থেকে যে তিনি সমস্ত ক্ষমতার এবং সমস্ত দায়িত্বের অধিকারী এবং উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের এই গণপরিষদের সিদ্ধান্ত হবে এবং ইনডাইরেক্টলি বা ইমপ্লায়েডলি বলতে পারেন যে এইটাই আমাদের বাংলাদেশের গণপরিষদে পরিণত হলো এবং সেই ভিত্তিতেই উনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তারই নেতৃত্বে নির্বাচন এবং 169 ভিতরে 167 ভোট আমরা সিট আমরা পেয়েছি। এই সব কিছুর ভিত্তিতেই উনি বললেন যে 7ই মার্চে আমি আমার বক্তব্য দেব এবং 7ই মার্চে আমি ইতিমধ্যে বলেছি তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের এবং এই 7ই মার্চের ভাষণের পর যখন আমাদের উপরে একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো তখন 26শে মার্চের প্রথম প্রহরে তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার এবং সেই স্বাধীনতার ঘোষণার ভিত্তিতেই আমরা রচনা করেছিলাম 10ই এপ্রিলের যে ডকুমেন্টটি, যে স্বাধীনতার ঘোষণাপত্র এবং সেই স্বাধীনতার ঘোষণাপত্রে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব তার যে 26শে মার্চের যে ঘোষণা দিয়েছিলেন তার উপরে ভিত্তি করেই আমাদের এই স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করা। এটা আমাদের তো ইতিমধ্যেই দিল্লিতে বসেই ভাষণ তৈরি হয়ে গেছে, টেপ তৈরি হয়ে গেছে, কিন্তু এই ওনার ভাষণটা বাজানোর বা এয়ারে যাওয়ার আগের মুহূর্তে আমি তাজউদ্দিন সাহেবের নজরে আনলাম যে আমাদের লিগ্যাল ডকুমেন্টটা তৈরি হয়নি। তো সেই লিগ্যাল ডকুমেন্টটা তৈরি করবেন, তাহলে আপনি এটা তো করে দেন। তো ওইটা আমি বসে লিগ্যাল ডকুমেন্টটা তৈরি করেছিলাম, সেটি হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র এবং সেখানে আমরা ওই প্লেনিপোটেনশিয়ারি হিসেবে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যেটা আমরা তৈরি করেছি তার যে আমাদের চিফ হুইপ ছিলেন তাকে আমরা প্লেনিপোটেনশিয়ারি নিযুক্ত করেছিলাম। অতএব গণপরিষদের পক্ষ থেকে ইউসুফ আলী সাহেব এটা পাঠ করবেন আর আমি এটা ড্রাফট করে দিয়েছিলাম, সেটা পাঠ করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পক্ষ থেকে। অতএব সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটাই আমাদের এই স্বাধীনতার যে ঘোষণা বঙ্গবন্ধু দিয়েছিলেন আমাদের এবং বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে। অতএব এই ঘোষণাটা হচ্ছে সারা দেশের মানুষের, বাংলাদেশের মানুষের ঘোষণা, তার পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। আর সেই বঙ্গবন্ধুকেই একমাত্র ব্যক্তি যে ঘোষণা দেওয়ার অধিকারী ছিলেন, আর তো কেউ এই অধিকার ছিল না এবং সেই অধিকারে উনি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার উপরে ভিত্তি করেই আমরা এই সাংবিধানিক প্রথম দলিলটা তৈরি করেছিলাম, সরকার গঠনের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা গঠন করেছিলাম এবং কিভাবে সরকার পরিচালনা হবে, কারা কারা থাকবেন এবং প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতি যদি উপস্থিত নাও থাকেন তার স্থলে ভাইস প্রেসিডেন্ট সেই দায়িত্ব পালন করবেন তার অনুপস্থিতকালীন। সৈয়দ নজরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল। তাজউদ্দিন সাহেব যিনি প্রধান দায়িত্ব পালন করছিলেন পার্টির এবং 1 মার্চ থেকে শুরু করে সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি প্রধান দায়িত্ব পালন করছিলেন এবং 25শে মার্চের রাত থেকেও প্রধান দায়িত্ব তিনি পালন করছিলেন, তাই তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে। আর তার সাথে যে হাইকমান্ড ছিল, যেটাকে আমরা আওয়ামী লীগ হাইকমান্ড বলতাম, যেটা সরকার চালাচ্ছিল 1 মার্চ থেকে, সেখানে 2জন ভাইস প্রেসিডেন্ট আওয়ামী লীগের, সৈয়দ নজরুল ইসলাম এবং মনসুর আলী সাহেব, এদেরকে আমরা ক্যাবিনেট, একজনকে ভাইস প্রেসিডেন্ট করা হলো, আরেকজন ক্যাবিনেট মেম্বার করা হলো। আর কামরুজ্জামান সাহেব পাকিস্তান আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, আর আরেকজন যিনি দুর্ভাগ্যবশত স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়েও তার প্রপার কোঅপারেশনস আমরা পাইনি এবং তখনও তিনি একটা গোপন যোগাযোগ করছিলেন
পাকিস্তানের সাথে কোনো একটা সমঝোতাপূর্ণ সমাধান করা যায় কিনা, সেটা মোশতাক আহমেদ সাহেব এবং তারপরে তো বঙ্গবন্ধুর হত্যার সাথে তিনি জড়িত, এই হলো আমাদের সরকার। 15 তারিখে আমরা যখন ওই অঞ্চলে চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুরের দিকে যাই, তখন আমাদের কাছে একটা খবর আসে যে বাংলাদেশে স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশেই তাদের ওথ গ্রহণ করতে হবে বাংলাদেশের মাটিতে। কিন্তু 15 তারিখে এইটা খবর আসার পরে আবার আমরা জানিয়ে দিলাম যে অলরেডি আমরা পেছনে হটতেছি, পাকিস্তান আর্মি আসতেছে, সুতরাং এইখানে করা যাবে না। তখন তারা ওই জায়গাটা পরিবর্তন করে ওই অঞ্চলেরই মেহেরপুর এলাকায় সরকার গঠনের প্রক্রিয়া স্থাপন করে এবং 17 তারিখ সকালবেলা আমার বন্ধু তৌফিক, আমি সেখানে আমরা উপস্থিত হলাম যখন, তারপরে মোটামুটি আশেপাশে যারা ছিল তাদের কিছু কিছু লোক এসে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা রিহার্সাল দিচ্ছিল। এর মধ্যে আস্তে আস্তে 11টার দিকে হঠাৎ দেখা গেল অনেকগুলো গাড়ি একসঙ্গে ভারতীয় সীমান্ত দিয়ে আমাদের এই এলাকায় প্রবেশ করলো এবং আমাদের এলাকাটা যেখানে আমরা এই মঞ্চ তৈরি করে রেখেছিলাম, সেই মঞ্চটা বড়জোর 300 গজ দূরে হবে ভারতীয় সীমান্ত থেকে। অনেকগুলো গাড়িতে করে রাজনৈতিক নেতৃবৃন্দ আসলেন, সঙ্গে অনেক বড় বড় দেশি বিদেশি সাংবাদিকরা আসলেন, অনেক ক্যামেরাম্যান ফটোগ্রাফার আসলো। তারা এসে সবাই ওখানে সমবেত হলেন, জয় বাংলা ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠলো। আমাদের নেতৃবৃন্দকে দেখে সবাই অত্যন্ত আনন্দিত হলো। এরা সবাই এসে সেখানে আইনিভাবে একটা সরকার প্রতিষ্ঠা করলেন, সরকারের শপথ বাক্য পাঠ করানো হলো, সরকারের জন্য স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করানো হলো এবং সরকারের শপথ বাক্য পাঠ করানোর পরে তাদের একটা এই দেশের যে একটা পতাকা আছে, এই দেশের একটা ধারাবাহিকতা আছে, এই দেশের একটা ভূখণ্ড আছে, এই দেশের একটা সরকার আছে, কিন্তু এই সরকারকে রক্ষা করার জন্য একটা সুপ্রতিষ্ঠিত বাহিনীও দরকার। এই বাহিনীটা তার সঙ্গে আছে কিনা এইটা দেখাতে হলে একটা আর্মিকে সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে হয়। সেই হিসাবে তখন প্রয়োজন পড়ল সরকারকে একটা গার্ড অফ অনার দিতে হবে। সেই গার্ড অফ অনার দেওয়ার দায়িত্ব ছিল আমাদের ওই এলাকার সেক্টর কমান্ডার তৎকালীন কর্নেল আবু ওসমান চৌধুরী, তখনও তিনি মেজর আবু ওসমান চৌধুরী ইপিআরের উইং কমান্ডার। ওনারই ওইখানে গার্ড অফ অনার দেওয়ার কথা, কিন্তু ওনার আসতে দেরি হয় যে কোনো কারণে। যখন দেরি হয় তখন আমার বন্ধু তৌফিক এসে আমাকে বলে যে ওসমান ভাই আসার কথা ছিল, উনি তো আসলেন না, এখন তো সময়ে দেরি হয়ে যাচ্ছে, গার্ড অফ অনার তো দিতে হবে, কী করি বলো। আমি তখন বললাম যে আমি তো একজন পুলিশের অফিসার, আমি গার্ড অফ অনার নিয়েছি, জীবনে অনেক দিয়েছিও, সুতরাং তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি সমস্ত ব্যবস্থা করে নিচ্ছি। আমার সঙ্গে যে কয়েকজন পুলিশের কনস্টেবল ছিল তারা, প্লাস আশেপাশে যে আনসাররা কর্তব্যরত ছিল তাদেরকে ডেকে এনে 15-16 জনের একটা কন্টিনজেন্ট আমরা তৈরি করে তাদের ফল ইন করে তাদেরকে 5-7 মিনিট একটু ট্রেনিং দেই, কী করে শোল্ডার আর্মস করতে হয়, কী করে আপনার প্রেজেন্ট আর্মস করতে হয়, কী করে অ্যাটেনশন করতে হয়, কী করে স্ট্যান্ডার্ড ইজ হতে হয়, এগুলো সবই তাদের জানা। তবু একটা একত্রে করে একটা প্যারেডের মতো না করলে, ড্রিলটা সঠিকভাবে না হলে জিনিসটা সুন্দর হবে না। এই জন্য আমি তাদেরকে সংগঠিত করি, 5-7 মিনিট সময় লাগে। শপথ বাক্য পাঠ করার পরে যখন গার্ড অফ অনার দেওয়ার প্রয়োজন দেখা দিল, তখন আমি এভাবে পুলিশ আনসারদের সম্মিলিত করে তাদেরকে সুন্দরভাবে ফল ইন করিয়ে তারপরে গার্ড অফ অনার প্রস্তুতি নেই। এবং যখন আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট, কিন্তু যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে উপস্থিত ছিলেন না, তো তিনি নির্বাচিত প্রতিনিধিদের নেতা, তিনি সরকার প্রধান, ও তার স্থলে ওনার অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় তাকে। এবং তিনি যখন মঞ্চে এসে দাঁড়ালেন তখন আমি তাকে প্রথমে গার্ড অফ অনার দিই। গার্ড অফ অনার দেওয়ার যে সমস্ত মিলিটারি কায়দা সেগুলো সব নিয়মকানুন মেনে, এবং সেদিন আমার মনে আছে আমি প্রেজেন্ট টার্মস বলে তাকে যখন সেলুট দেই তখন আমার গলার শব্দ মনে হয় সাধারণ শব্দের চেয়ে 10 গুণ বেড়ে গিয়েছিল। আমার সমস্ত শক্তি দিয়ে আমি সেদিন তাকে সেলুট করেছিলাম প্রেজেন্ট টার্মস বলার সঙ্গে সঙ্গে। এবং একই সঙ্গে যখন প্রেজেন্ট টার্মস বলা হয় তখন
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান বেজে ওঠে এবং আস্তে আস্তে আমাদের দেশের সেই পতাকাটা বেয়ে আস্তে আস্তে উপরে উঠে যায়। তখন আমার মনে হয়েছে যে আমি একটা দেশের স্বাধীনতার জন্মের একজন সাক্ষী, স্বাধীনতার জন্ম দিচ্ছি এবং একই সঙ্গে স্বাধীনতার সাক্ষী হয়ে সমস্ত ইতিহাসের সঙ্গে অনন্তকাল ধরে বেঁচে থাকার একটা সুযোগ পেলাম। এরকম একটা চিন্তা তখন এসেছিল। সবচেয়ে বেশি মনে পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, কারণ আমার মনে হয়েছে সেদিন বঙ্গবন্ধুর সামনে দাঁড়িয়ে আমি জাতিকে সম্মান দেখিয়েছিলাম এবং বঙ্গবন্ধু যে কথা বলেছিলেন 7ই মার্চ, যার হাতে যা আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, আমি যদি হুকুম দেবার নাও পারি তাহলে তোমরা শত্রুর মোকাবেলা করবে, এই কথাটা বিশেষভাবে মনে পড়েছিল। এবং আমরা তখন বঙ্গবন্ধুকেই মনে করেছি সামনে আছেন উনি এবং বঙ্গবন্ধুর প্রতিভূকে সামনে রেখে আমরা সেদিন সেই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সমস্ত জাতির তরফ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে আমি সেদিন জাতিকে এবং আমাদের মাননীয় সরকার প্রধান প্রেসিডেন্টকে, অস্থায়ী রাষ্ট্রপতিকে, অ্যাক্টিং যিনি মানে কার্যকরী রাষ্ট্রপতি, তাকে আমি সেদিন গার্ড অফ অনার দিতে পেরেছিলাম। ওই উত্তেজনাকর মুহূর্তের মধ্যে শত শত ফ্ল্যাশ লাইটের আলো আমার চোখকে উচ্চকিত করেছিল এবং সেই সময় সমস্ত পৃথিবী আমাদের আগমনটা জানতে পারতেছে। এই যে চিন্তা, এটা এখন ভাবলে অনেক আনন্দ লাগে, গৌরব লাগে, গর্ব লাগে। চলো 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 হে মুক্তি সেনানী বিভেদ সর্বশীল দলি মিলন মন্ত্র সম্বলি এরোখে তেজদীপ্ত মিলিত মিছিল বন্যাকে একসাথে কোটি হাতে আঘাত চূর্ণ করি এই ভিন্ন দস্যুকে। চলো 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 হে মুক্তি সেনানী বিভেদ সর্বশীল দলি মিলন মন্ত্র সম্বলি এরোখে তেজদীপ্ত মিলিত মিছিল বন্যাকে। বাঙালির প্রাণের মানুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধরত মুক্তিকামী এ জাতিকে পরিচালিত করার উদ্দেশ্যে এবং স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মুজিবনগর সরকারের অবদান আগামী প্রজন্মের কাছে শুধু ইতিহাস নয়, জাতির বিজয়ের নিশান হয়ে চিরভাস্বর রবে চিরদিন। বিজয় নিশান উড়ছে 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 বিজয় নিশান উড়ছে খুশির হাওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে